এখন আমরা নবম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখব। তো এখানে প্রথমে দেখি যে প্রথম প্রশ্নটা আছে এখানে যে আলোর প্রতিসরণ কাকে বলে। তো আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে যদি তির্যকভাবে প্রবেশ করে, তো তির্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তলে এর দিক পরিবর্তিত হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। একটু খেয়াল রাখতে হবে যে তির্যকভাবে যেন এই কথাটা যেন উল্লেখ থাকে, আদারওয়াইজ কিন্তু নাম্বার কেটে দেওয়ার চান্স থাকে। এরপর আরেকটা কোয়েশ্চেন যে স্নেলের সূত্রটি লিখো। স্নেলের সূত্র, তো স্নেলের সূত্রটি এরকম যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এদের অনুপাত সবসময় ধ্রুব হয় বা একটা নির্দিষ্ট সংখ্যা হয়ে থাকে। এরপরে তৃতীয় কোয়েশ্চেনটা যে প্রতিসরণাঙ্ক কাকে বলে। যে এক মাধ্যম থেকে যখন একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যাটা হয়, হ্যাঁ, যাকে আমরা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলি। তার মানে আমরা যে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাতটা নেই সেই অনুপাতটাই প্রতিসরণাঙ্ক। তবে সেই প্রতিসরণাঙ্কটাকে আমরা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে থাকি। এর পরের কোয়েশ্চেনটা 4 নাম্বার, এখানে জিজ্ঞেস করেছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে। তো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তিকোণ বা সংকট কোণের চাইতে বড় কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমে অর্থাৎ প্রথম মাধ্যমের অভ্যন্তরে কি হয়, প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। ব্যাপারটা কি দাঁড়ালো যে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি যখন আপতিত হয় আর এই আপতিত হওয়ার সময় আপাতন কোণটা যদি সংকট কোণ বা ক্রান্তি কোণের চাইতে বেশি হয়ে যায় তখন সেটা আর প্রতিসরিত না হয়ে প্রথম মাধ্যমে আবার কি হয়, প্রতিফলিত হয়। এই ঘটনাটাকে মূলত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। এরপরে ক্রান্তিকোণ, যে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি হয়, আপাতন কোণের ওই মানটাকে আমরা ক্রান্তিকোণ বা সংকট কোণ বলি। এরপর আছে যে প্রিজম কাকে বলে। কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমে দুই পৃষ্ঠ যদি সমান্তরাল না হয়, মানে অসমান্তরাল যদি থাকে, তাহলে সে স্বচ্ছ প্রতিসরক মাধ্যমটাকে আমরা প্রিজম বলে থাকি। এরপরে 7 নম্বর কোয়েশ্চেন যে অপটিক্যাল ফাইবার কি। অপটিক্যাল ফাইবার হলো যে কাঁচ বা প্লাস্টিকের তৈরি সরু, দীর্ঘ, নমনীয় অথচ নিরেট ফাইবার তন্তু। হ্যাঁ, এই অপটিক্যাল ফাইবার কাঁচ বা প্লাস্টিক, এই কাঁচ বা প্লাস্টিকটা কিন্তু স্বচ্ছ হইতে হবে। তো এখানে তোমরা এইভাবে বলতে পারো যে অপটিক্যাল ফাইবার হলো স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তৈরি সরু, দীর্ঘ, যেটা নমনীয় কিন্তু নিরেট একটা ফাইবার। তারপর আমাদের 8 নম্বর কোয়েশ্চেন যে লেন্স কাকে বলে। দুটি গোলকের পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলা হয়। 9 নম্বর কোয়েশ্চেন যে উত্তল লেন্স কাকে বলে। তো লেন্স তো পড়লাম আমরা। এখন লেন্স দুই প্রকারের হয়, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। তো এই উত্তল লেন্স কাকে বলে। তো যেই লেন্সের মধ্যভাগ পুরু এবং প্রান্তভাগ সরু তাকে উত্তল লেন্স বলে। ব্যাপারটা খানিকটা এরকম যে তোমরা যে দুইটা লেন্স দেখে থাকো, আমরা এরকম একটা লেন্স দেখি, আবার এরকম একটা লেন্স দেখি। তো এই দুইটা লেন্সের মধ্যে এইটা আমাদের উত্তল লেন্স। হ্যাঁ, উত্তল লেন্সের সংজ্ঞাতে কি বলছে, যে লেন্সের মধ্যভাগ পুরু বা মোটা, দেখো এটার মাঝখানটা কিন্তু মোটা, এবং প্রান্তভাগ মানে সাইড গুলো কি সরু বা চিকন, তাকে উত্তল লেন্স বলে। নেক্সট আমাদের যে অবতল লেন্স কাকে বলে। দেখো যে লেন্সের মধ্যভাগ সরু কিন্তু প্রান্তভাগ ক্রমশ পুরু বা মোটা তাকে অবতল লেন্স বলে। এখানে দেখো এর কিন্তু মধ্যভাগ মাঝখানটা কি এই সাইডের তুলনায় কিন্তু সরু বা চিকন, তাই এখানে বলা যেই লেন্সের মধ্যভাগ সরু, এই যে মধ্যভাগটা সরু এবং প্রান্তভাগ মানে সাইডের দিকে ক্রমশ মোটা, মানে মধ্যভাগের চাইতে মোটা, তাকে অবতল লেন্স বলে, তাকে অবতল লেন্স বলে। এরপরে 11 নম্বর কোয়েশ্চেন যে আলোক কেন্দ্র কাকে বলে। লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, একে আলোক কেন্দ্র বলে। তো লেন্সের মধ্যে যে এই মনে করো আমাদের কাছে লেন্স, সেটা উত্তল হোক বা অবতল হোক যে কোনো একটা, তো এই আমাদের প্রধান অক্ষ। তো এই প্রধান অক্ষের উপরে লেন্সের মধ্যে একটা বিন্দু থাকে,
এই বিন্দুটা হচ্ছে গিয়ে আলোক কেন্দ্র, এই বিন্দুটা হচ্ছে গিয়ে আলোক কেন্দ্র। এখানে হচ্ছে কি বলছে যে এর মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, এর মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, তখন যখন বের হবে আলোক রশ্মিটা যখন বের হবে, তখন আমাদের আপতিত রশ্মি যেভাবে বের হয়েছে প্রতিসরিত রশ্মিটা ওইভাবেই বা আপতিত রশ্মির সমান্তরালে হচ্ছে গিয়ে নির্গত হবে। ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, অবতল লেন্সের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। তো ওই বিন্দুটাকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি বলি, আলোক কেন্দ্র বলি। তো এই ছিল হচ্ছে আমাদের 11 নম্বর হচ্ছে কোয়েশ্চেন। আমরা এরপরে হচ্ছে গিয়ে আরো কয়েকটা হচ্ছে কোয়েশ্চেন আছে, ওইগুলো হচ্ছে একটু দেখে আসি। এখানে হচ্ছে দেখো যে লেন্সের প্রধান ফোকাস কাকে বলে, লেন্সের প্রধান ফোকাস কাকে বলে। লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসৃত মানে হচ্ছে বের হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে। ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে আমরা আরেকবার হচ্ছে কি দেখি যে আমাদের যদি হচ্ছে গিয়ে লেন্স থাকে, এই মনে করছে কি আমাদের উত্তল লেন্স, আর এইটা হচ্ছে কি মনে করছে আমাদের অবতল লেন্স, এইটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। ওকে, তো এখন হচ্ছে গিয়ে কি হবে যে যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি আমরা কি করি, আপতিত করি, একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পরে কি হবে, উত্তল লেন্সে এরকম হচ্ছে প্রধান অক্ষের দিকে হচ্ছে গিয়ে আলোক রশ্মিগুলো চেপে আসবে। তো যেই বিন্দুর মধ্য দিয়ে হচ্ছে গিয়ে সমান্তরাল আলোক রশ্মিগুলো হচ্ছে গিয়ে প্রতিসরিত হবে, ওই বিন্দুটাকে আমরা বলেছি কি প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু, এটাকে এফ দ্বারা হচ্ছে প্রকাশ করি। আবার অবতল লেন্সের বেলায় যে কাজটা হচ্ছে হয়, অবতল লেন্সে আমরা যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি হচ্ছে যদি হচ্ছে ফেলি, তাহলে সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে কি বাহিরের দিকে হচ্ছে কি হয়ে যায়, প্রতিসরিত হয়ে যায়। এখন বাইরের দিকে যে প্রতিসরিত হয়েছে, এটা যেই বিন্দু বরাবর হচ্ছে কি প্রতিসরিত হয়, ওই বিন্দুটাকে হচ্ছে কি বলি আমরা হচ্ছে গিয়ে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। তাই এখানে হচ্ছে দুইটার কথা হচ্ছে গিয়ে বলা আছে। এখানে কি বলছে যে প্রধান অক্ষের উপরে যেই বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে মিলিত হয়, অথবা যে বিন্দু থেকে বের হয়ে আসতেছে বলে মনে হয়, সেটা হচ্ছে অবতল লেন্সে, ওই বিন্দুটাকে হচ্ছে আমরা প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু বলে থাকি। এরপর হচ্ছে গিয়ে 13 নম্বর হচ্ছে কোয়েশ্চেন, এখানে হচ্ছে জিজ্ঞেস করছে যে কোন লেন্স ফোকাস তল কাকে বলে, ফোকাস তল কাকে বলে। এই যে আমরা হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু হচ্ছে দেখলাম না, এই ফোকাস বিন্দুর ওপরে, ফোকাস বিন্দুর ওপরে প্রধান অক্ষ, এই যে হচ্ছে কি আমাদের প্রধান অক্ষ, প্রধান অক্ষের সাথে লম্বভাবে, প্রধান অক্ষের সাথে লম্বভাবে যদি একটা তল কল্পনা করে নিই, যে প্রধান অক্ষের সাথে লম্বালম্বী ভাবে, এটা যদি প্রধান অক্ষ হয়, এটা হচ্ছে লম্বালম্বী ভাবে যে তলটা ফোকাস বিন্দুর উপরে যে তলটা থাকবে, সেই তলটা হচ্ছে আমাদের ফোকাস তল। তো এখানে দেখো কি লেখা, যে কোনো লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত কল্পিত সমতলকে বা তলকে লেন্সের ফোকাস তল বলে। এরপর হচ্ছে কি লাস্ট কোয়েশ্চেন, যে লেন্সের ক্ষমতা কাকে বলে, লেন্সের ক্ষমতা কাকে বলে। তো কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে তার ক্ষমতা বলে। এর একক হচ্ছে গিয়ে ডায়োপ্টার। একটা লেন্স একটা আলোকে কত বেশি বাঁকাইতে পারবে, সেটা কি অভিসারী মানে হচ্ছে গিয়ে প্রধান অক্ষের দিকে নিয়ে আসবে, নাকি প্রধান অক্ষ থেকে দূরে সরাচ্ছে দিবে, দূরে সরাচ্ছে বাঁকা করে দিবে, কে কত বেশি হচ্ছে গিয়ে বাঁকাইতে পারতেছে, মানে কে কত বেশি অভিসারী করতে পারতেছে বা অপসারী করতে পারতেছে, এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের লেন্সের ক্ষমতা। আর লেন্সের ক্ষমতার একক হচ্ছে গিয়ে ডায়োপ্টার, এটাকে হচ্ছে কি আমরা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করি। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আলোর প্রতিসরণের কতিপয় গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ।